কেউ ভোলে, কেউ ভোলে না, কেউ ভোলে অতীত দিনের স্মৃতি, কেউ ভোলে না, কেউ ভোলে, কেউ দুঃখ লয়ে কাঁদে, কেউ দুঃখ লয়ে কাঁদে, কেউ ভুলিতে গায় গীতি, কেউ ভুলিতে। বেঁচে থাকার জন্য আলো, বাতাস, খাদ্য এবং পানি যেমন অপরিহার্য, তেমনি জাতি হিসেবে আমাদের জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এজন্যই বারবার বলা হয় বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বাধীনতা এবং কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা। সেজন্যই আজ আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে নিরন্তর নজরুল চর্চার। এই চর্চার একদিকে যেমন কবির জীবন ও সৃষ্টি সম্ভার, অন্যদিকে তেমনি তার স্মৃতি অন্বেষণ। এই অন্বেষণেরই ফসল চট্টগ্রামী নজরুল। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের একটা বিরাট অংশ জুড়ে চিরকালের মতো উজ্জ্বল হয়ে আছে সমুদ্রকন্যা চট্টগ্রাম। সে এক তুমুল সময়, সমস্ত উপমহাদেশ জুড়ে চলছে ব্রিটিশ বিতাড়নের মরণপণ আন্দোলন। সাহিত্যে আগুনে ফুলকি ছোটাচ্ছেন একমাত্র নজরুল। বাংলা কবিতার ভিজে উঠানে তিনি নিয়ে এসেছেন কালবৈশাখী ঝড়ের রুদ্রতাণ্ডব। যে কবির বাণীর জন্য পরাধীন দেশ, অপমানিত জাতি কান পেতেছিল, নজরুল ছিলেন সেই বহুকাঙ্ক্ষিত প্রতিশ্রুত কবি। খ্যাতি যখন চরমে, সেই সময় চট্টগ্রামের মাটিতে জাতীয় কবির পদার্পণ। মূলত মরহুম হবিবুল্লাহ বাহারের ঐকান্তিক উৎসাহ ও আগ্রহের কারণে চট্টগ্রামের সাথে সংযোগ সাধিত হয় জাতীয় কবির। কবি চট্টগ্রামে এলেন, আর প্রাণের হিল্লোল ছড়িয়ে পড়ল বাড়ি থেকে বাড়ি, পাড়া থেকে পাড়া, সমস্ত শহরে, প্রতিটি জনপদে। চট্টগ্রামের আকাশ বাতাস কেঁপে উঠল কবির কবিতায়, বক্তৃতায়, কথায় আর গানে। 1926 জুলাই, 1929 জানুয়ারি এবং 1932 মে মাসে পরপর 3 বার চট্টগ্রামের মাটিতে আগমন ঘটে জাতীয় কবির। এই 3টি সফরে কবির জন্য আয়োজন করা হয় অসংখ্য সংবর্ধনা, সভা ও অনুষ্ঠানের। নজরুলকে বরণ করবার জন্য হিন্দু মুসলমান নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষ সেদিন এসেছিলেন এগিয়ে। চট্টগ্রাম কবির নিজের অন্তর আত্মাকে করেছিল দারুণভাবে উদ্বেল। সেদিন কবি যেন তাঁর যুদ্ধের তরবারি এবং ধ্বংসের শিঙা ফেলে এসেছিলেন কলকাতার কোলাহলে। বিরতি ঘটেছিল সংগ্রামে। বীর চট্টলার সচ্ছল প্রকৃতির বাহুপাশে যেন সঁপে দিয়েছিলেন নিজেকে, ভেসে গিয়েছিলেন বিরহের স্বর্গলোকে। তারই সাক্ষ্য হয়ে আছে সিন্ধু হিন্দল আর চক্রবাকের মতো কাব্যগ্রন্থ। সিন্ধু কবিতার 3টি তরঙ্গ, গোপন প্রিয়া, অনামিকা, কর্ণফুলী, মিলন মোহনায়, বাতায়ন পাশে গুবাক তরুর শাড়ি, নবীনচন্দ্র, বাংলার আজিজ, শিশু জাদুকর, স্তব্ধ রাতে, অন্ধকারের পেঁচা, চক্রবাক, শীতের সিন্ধু, আলো ফুলের মতো অবিস্মরণীয় কবিতা চট্টগ্রামে বসেই লেখা। নজরুল সঙ্গীতেও চট্টগ্রাম জুগিয়েছে আমার সাম্পান যাত্রী নালয়, ওরে মাঝি ভাই তোমার কোলে তুইলা বন্ধু, কি হবে লাল বাউটা তুইলা, কিংবা কেমনে রাখি আঁখি বারে চাপিয়ার মতো অমর অজর গান। মধুমালার মতো গীতিনাট্য কবির চট্টগ্রাম সফরের প্রত্যক্ষ ফসল। তাই তো বেগম শামসুন্নাহার মাহমুদকে কবি লিখেছিলেন, তোমাদের ছায়া ঢাকা পাখি ডাকা দেশ,
তোমাদের সিন্ধু পর্বত গিরিদরি বন আমায় গান গাইয়েছিল, তোমাদের সোনার আকাঙ্ক্ষা আমায় গান গাইয়েছিল। এভাবেই জাতীয় কবির সৃষ্টির অবিস্মরণীয় ভুবনে ভাস্বর হয়ে আছে চট্টগ্রাম। রাঢ় বাংলার সন্তান কাজী নজরুল ইসলাম বারবার ছুটে এসেছেন পূর্ব বাংলায়। সেই ছেলেবেলা থেকে কখনো ময়মনসিংহ, কখনো ঢাকা, কখনো কুমিল্লা, কখনো বা চট্টগ্রাম। চট্টগ্রাম তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল, কারণ চট্টগ্রামের নিসর্গ সৌন্দর্য। বাংলাদেশের আর কোথায় তিনি একই সঙ্গে সাগর, পাহাড়, নদী এবং ঝর্ণা পেতেন? এছাড়া তো তার মনের মানুষরা সেখানে ছিলেনই, বাহার এবং নাহার। বস্তুত বাংলা সাহিত্যে উপেক্ষিত সমুদ্র বা সাগর নজরুলের কাব্যে, বিশেষ করে সিন্ধু কবিতায় যেভাবে বর্ণিত হয়েছে তার কোনো তুলনা নেই। এবং চট্টগ্রামের নিসর্গ সৌন্দর্য তার সামগ্রিকতা নিয়ে, ব্যাপকতা নিয়ে, গভীরতা নিয়ে নজরুলের কবিতায় অমলিন হয়ে আছে। পাষাণের ভাঙালে ঘুম কে তুমি সোনারি ছোঁয়ায়, পাষাণের ভাঙালে ঘুম কে তুমি সোনারি ছোঁয়ায়, পাষাণের ভাঙালে এই সেই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। আজ থেকে ৭৯ বছর আগে এই রেল স্টেশনে পা রাখার ভেতর দিয়ে সূচনা হয় জাতীয় কবির চট্টগ্রাম ভ্রমণের। রেল স্টেশনটি এখন আর আগের মতো নেই, অনেক সংস্কার করা হয়েছে, গড়ে উঠেছে নতুন ভবন। ১৯২৬ সালে জুলাই মাসে হাজার হাজার মানুষ কবিকে বরণ করবার জন্য ছুটে এসেছিলেন এখানে। চট্টগ্রাম রেল স্টেশন থেকে শোভাযাত্রা সহকারে জাতীয় কবিকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রামের ডাক বাংলোতে। মহানগরে কথিত ডিসি পাহাড়ের উপর এই ডাক বাংলোতেই কাটে চট্টগ্রামে কবির প্রথম রাত। সেই ডাক বাংলোটি এখন আর নেই। ১৯৯৯ সালে এই ডাক বাংলোটি ধ্বংস করে এখানে গড়ে তোলা হয় বিভাগীয় কমিশনারের বাসভবন। চট্টগ্রামের মাটিতে জাতীয় কবিকে প্রথম সম্বর্ধনা জানিয়েছিল এই চট্টগ্রাম কলেজ। ১৯২৬ সালে এই কলেজের ছাত্র ইউনিয়ন, শিক্ষক এবং বিশেষ করে চট্টগ্রামের তরুণদের সবচেয়ে প্রিয় নেতা হাবিবুল্লাহ বাহারের ঐকান্তিক আগ্রহ এবং উৎসাহেই কবিকে এখানে নিয়ে আসা হয়েছিল। কবির সঙ্গে সেই সময় সর্বভারতীয় নেত্রী সরোজিনী নাইডুকে সম্বর্ধনা দেওয়া হয়। সম্বর্ধনা সভায় সভাপতিত্ব করেছিলেন সেই সময়কার কলেজের অধ্যক্ষ মরহুম কামাল উদ্দিন। প্রশস্তিমূলক ভাষণ দিয়েছিলেন যোগেশ চন্দ্র সিংহ, তরুণ অধ্যাপক। কবি প্রধান অতিথির ভাষণ দিতে উঠে দাঁড়ান, মুহুর্মুহু করতালিতে ফেটে পড়ে মিলনায়তন। দাবি ওঠে, কবিতা আবৃত্তি চাই, গান চাই। কবি অশ্রুতপূর্ব উদাত্ত কণ্ঠে তার বিদ্রোহী কবিতা এখানে ছাত্রছাত্রীদের আবৃত্তি করে শোনান। সেই সময় এই কলেজের ছাত্রী সংখ্যা ছিল মাত্র ৩ জন। তারা দাবি তুলল কবিকণ্ঠে নারী কবিতার আবৃত্তির। বিশ্বে যত ফুলিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী, ফিরিছে রূপে রূপে সঞ্চারী। চট্টগ্রামের সরকারি কলেজের আজকের ছাত্রছাত্রীরা কি জানে সেদিনের কথা? এটা তো আমি জানি না। আমি শুনি না ঠিক। না, আমি ঠিক জানি না আসলে। শিওর জানি না। কি আমাদের কলেজে? হ্যাঁ, এরকম কথাই কারো কাছে শুনেছেন কখনো? না। আজ এবং আগামী দিনের স্বার্থে এখানে গড়ে উঠতে পারত একটি স্মৃতিফলক, যার মাধ্যমে যেমন মহিমান্বিত হতো এই শিক্ষাঙ্গন, তেমনি ছাত্রছাত্রীরা পেত তাৎপর্যপূর্ণ কিছু তথ্য। কিন্তু তা হয়নি।
কেন? বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যখন চট্টগ্রাম ভ্রমণে আসেন সে সময় তিনি চট্টগ্রাম কলেজে এসেছিলেন এবং চট্টগ্রাম কলেজের ছাত্র শিক্ষকরা তাকে সংবর্ধনা জানিয়েছিল। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, কিন্তু যে কোনো কারণেই হোক এই তথ্যটা সবার মধ্যে সম্প্রসারিত হয়নি, আমরা জানতে পারিনি। এই কারণে চট্টগ্রাম কলেজে এই স্মৃতিটাকে অমলিন রাখার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে এখন আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, আমাদের জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামকে আমরা মর্যাদা দিয়েছি এবং আমরা ভবিষ্যতেও কাজী নজরুলকে সম্মান জানানোর জন্য কিছু করতে পারি, সে সময় এখনও ফুরিয়ে যায়নি। আমরা আশা করি চট্টগ্রাম কলেজে ছাত্র শিক্ষকরা এ ব্যাপারে একটি উদ্যোগ নেবে। মহানগরীর নন্দনকাননে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের উল্টো দিকে ঐতিহ্যবাহী মুসলিম ইনস্টিটিউট। বাংলার সাহিত্য এবং রাজনীতির কত বিখ্যাত মানুষ যে এখানে এসেছেন তার হিসাব দেওয়া মুশকিল। আরও একটি কারণে এই মুসলিম ইনস্টিটিউট ইতিহাস হয়ে আছে, তা হলো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কমপক্ষে দুবার এখানে এসেছেন, বক্তব্য দিয়েছেন, আবৃত্তি করেছেন, গান গেয়েছেন। চট্টগ্রামের সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব খান বাহাদুর আব্দুল আজিজ এই মুসলিম ইনস্টিটিউটেই ঘোষণা করেছিলেন খান বাহাদুর কবির উদ্দিন, আব্দুল করিম সাহিত্য বিশারদ এবং কাজী নজরুল ইসলামকে নিয়ে তিনি একটি কালচারাল ইনস্টিটিউট গঠন করবেন। তাঁর আকস্মিক মৃত্যুর ফলে সে স্বপ্ন আর বাস্তবায়ন করা সম্ভব হয়নি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সারা দেশের মানুষকে যে কী পরিমাণ উদ্বেলিত, আলোড়িত এবং প্রভাবিত করেছিলেন জাতীয় কবি, তার জ্বলন্ত ইতিহাস হয়ে আছে চট্টগ্রামের আন্দরকিল্লার এই জামে মসজিদটি। কয়েক শতাব্দী প্রাচীন এই জামে মসজিদটি জুমা মসজিদ হিসেবে একসময় খ্যাত ছিল। এই মসজিদের সঙ্গে জড়িয়ে আছে জাতীয় কবির স্মৃতি। 1926 এবং 1929 সালে এই মসজিদ এবং এই মসজিদের প্রাঙ্গণে কবিকে সম্মান জানানোর জন্য এবং কবির সপক্ষে আয়োজন করা হয়েছিল বিরাট বিরাট সভার। 1929 সালের 8 ডিসেম্বর আয়োজিত সভায় চট্টগ্রামের স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছিল। এ সভায় কবিকে মালিকুস শুয়ারা বলে অভিহিত করা হয়। সভার সিদ্ধান্তে বলা হয়, এই সভা ঘোষণা করিতেছে যে কাজী নজরুল ইসলাম বাংলার মুসলমানদের রত্নস্বরূপ। মালিকুস শুয়ারা কাজী নজরুল ইসলাম ও মুসলিম বিদুষী কুমারী ফজিলাতুন্নেসা এম.এ. প্রভৃতিকে যে পত্রিকা অশ্লীল ও অকথ্য ভাষায় গালাগাল করিয়া মুসলমানদের প্রতিভা ও মস্তিষ্কের অপমান করিয়াছে, এই সভা সেই পত্রিকা পরিচালকের নিজ কার্যের প্রতি আন্তরিক ধিক্কার ও ঘৃণা প্রকাশ করিতেছে। ভবিষ্যতে যদি এই পত্রিকা এই রকম ঘৃণিত লেখা পরিত্যাগ না করে, তাহা হইলে বাংলার মুসলমান তরুণদিগকে এই পত্রিকা বয়কট করিবার জন্য এই সভা অনুরোধ করিতেছে। 1926 সালে কবি কাজী নজরুল ইসলামকে সমস্ত চট্টগ্রামবাসীর পক্ষ হইতে সংবর্ধনা দেওয়া হইয়াছিল। আজ সারা বাংলার পক্ষ হইতে তাহাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তাব শুনিয়া এই সভা আন্তরিক আনন্দ প্রকাশ করিতেছে। সভার পক্ষে এইসব প্রস্তাবের উপস্থাপক ও সমর্থনকারী ছিলেন মৌলভী রিজাউর রহমান, আবুল কাশেম চৌধুরী, অধ্যক্ষ কামাল উদ্দিন আহমদ, মহিউদ্দিন আহমদ, আব্দুর রহমান ও হামিদুর রহমানের মতো ব্যক্তিত্ব। যাঁর আজিজ মঞ্জিল নামে বিখ্যাত বাড়ি কবির চট্টগ্রাম সফরের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল। যাঁর স্নেহ ছায়ায় কেটেছে কবির চট্টগ্রামের দিনগুলি। যে মহাপুরুষের প্রতি শ্রদ্ধা জানাতে কবি লিখেছেন, পোহায়নি রাত, আজান তখনও দেয়নি মুয়াজ্জিন। মুসলমানের রাত্রি তখন আর সকলের দিন। অঘোর ঘুমে ঘুমায় যখন বঙ্গ মুসলমান, সবার আগে জাগলে তুমি গাইলে জাগার গান। যিনি স্বজাতির উন্নতির জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন, সেই খান বাহাদুর আব্দুল আজিজের সমাধিটি আজও আছে মুসলিম এডুকেশন সোসাইটির প্রাঙ্গণের এক কোণে, আরও দু একটি কবরের সাথে মিলেমিশে। আমার সম্পান যাত্রী নালয়
ভাঙায় আমার তরি, আমার সম্পান যাত্রী নালয়। তামাকু মন্ডি থেকে ফিরিঙ্গি বাজারের ভেতর দিয়ে যে পথে কবি কর্ণফুলীর তীরে পৌঁছতেন তার নাম এখন কাজী নজরুল ইসলাম সড়ক। কোতোয়ালি থানা ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে ফিরিঙ্গি বাজার ঘাট পর্যন্ত বিস্তৃত এই সড়কটি। আমার সম্পান যাত্রী নালয়, ভাঙায় আমার তরি। কবি জানতে চেয়েছিলেন, তোমরা আমায় দেখতে কি পাও আমার গানের নদীর পারে। যে নদীর জন্য কবির অন্তরে এত আগ্রহ, এত মমতা, যে নদী দেখি অঙ্কুর বেরিয়েছিল ওগো চক্রবাকি, তোমারে খুঁজিয়ে অন্ধ হলো যে চক্রবাকের আখি। যে নদীর কিনারে বসে কবি লিখেছিলেন, ওগো কর্ণফুলী উজাড় করিয়া দিনু তব জলে আমার অশ্রুগলি। যে নোনা জলের সিন্ধু শিকতে নীতি তব আনাগোনা, আমার অশ্রু লাগিবে না সখী তার চেয়ে বেশিল না। এই সেই কর্ণফুলী নদী। কর্ণফুলীর কাছে কবি প্রশ্ন রেখেছেন, তুমি কি পদ্মা, হারানো গোমতী, ভুলে যাওয়া ভাগীরথী, তুমি কি আমার বুকের তলায় প্রেয়সী অশ্রুমতী। কর্ণফুলীর পানিতে ভাসত জাতীয় কবির সাম্পান। সাম্পানের যাত্রী কবির সহযাত্রী অনুজ প্রতিম হাবিবুল্লাহ বাহার, হিমাংশু বিমল মজুমদার, লোকনাথ বল কিংবা একে খানের মতো মানুষরা। কখনো কখনো সাম্পানের মধ্যেই শুরু হতো গানের আসর, অথবা নদীর কিনারে বিভিন্ন স্থান থেকে সাম্পানের মাঝিরা এসে জুটত। তারপর চলতো দীর্ঘ সময় ধরে সুর করে গান গাওয়া, আমার সাম্পান যাত্রী নালয় ভাঙ্গা আমার তরি। আমার সম্পান যাত্রী নালয়, ভাঙায় আমার তরি, আমার সম্পান যাত্রী নালয়, ভাঙায় আমার তরি। আমি আপনার লয়ে রে ভাই, এপারো পার করি রে বন্ধু, ভাঙায় আমার তরি, আমার সম্পান যাত্রী নালয়, ভাঙায় আমার তরি। আজকের মানুষ সেই সব তেজ তপ্ত স্নিগ্ধ ব্যাকুল দিনের কথা জানে না, কিন্তু কর্ণফুলী সব জানে। হয়তো সে কারণেই আমাদের কখনো কখনো বলতে চায়, তুমি কি গিয়াছ ভুলে তোমার চরণ শরণ চিহ্ন আজমোর নদী কূলে। ভাই সেই জলেরই তল, আমি ভাসতে আসি আসিনি করে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কর্নেলহাট থেকে 1 মাইল ভেতরে কাট্টলি গ্রাম। এই কাট্টলি গ্রামের যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি, এখানেই ছিল সেই ঐতিহাসিক মাঠ, যে মাঠে 1929 সালের 11ই জানুয়ারি বাংলার সকল মানুষের প্রিয় কবিকে দেয়া হয়েছিল প্রাণঢালা সম্বর্ধনা। লক্ষ মানুষের এই বিশাল সম্বর্ধনা সভায় সভাপতিত্ব করেছিলেন দারুল উলুম মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, চট্টগ্রামের প্রথম মুসলিম ছাপাখানা ইসলামাবাদ প্রেসের মালিক মৌলভী তমিজুর রহমান। সম্বর্ধনা সভায় কবিকে প্রদত্ত মানপত্রে বলা হয়, এই সভা বাংলার শ্রেষ্ঠ কবি কাজী নজরুল ইসলামকে বাংলার তরুণ মুসলিমের নেতা বলিয়া স্বীকার করিতেছে। এই সম্বর্ধনার জবাবে দীর্ঘ 2 ঘন্টা ধরে বক্তৃতা করেন জাতীয় কবি। তিনি বলেছিলেন, আপনাদের শক্তি আছে, অর্থ আছে, যদি পারেন মাতৃভাষায় আপনাদের সাহিত্য, জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, সভ্যতার অনুবাদ ও অনুশীলনের কেন্দ্রভূমি হিসাবে প্রতিষ্ঠিত করুন। বক্তৃতার পর কবি সভায় তার অনেকগুলো কবিতা আবৃত্তি করে শোনান এবং গান গেয়ে শোনান, বক্ষে আমার কাবার ছবি, চক্ষে মুহাম্মদ রসুল। চোখে আমার কাবার ছবি, চোখে মোহাম্মদ রাসূল। বক্ষে আমার কাবার ছবি, শিরোপরি মোর খোদার আরশ, শিরোপরি মোর খোদার আরশ।
তারি গান পথ বেভুল বক্ষে আমার কাবার ছবি চোখে মোহাম্মদ রাসূল বক্ষে আমার কাবার ছবি। কাট্টলির সমাবেশে এসে কবি আতিথ্য নেন সুবিখ্যাত নাজির বাড়িতে। এই বাড়িতেই কবির সঙ্গে দেখা হয় সেদিনের 12 বছরের চপল কিশোরী মেহেরুন্নেসা চৌধুরীর। পরবর্তীকালে মেহেরুন্নেসা চৌধুরী বিয়ে করেন তৎকালীন পাকিস্তানের মন্ত্রী জনাব মাহমুদুন নবী চৌধুরীকে। তার এক পুত্র আমাদের খুবই সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা কথা বলছি মেহেরুন্নেসা চৌধুরীর সঙ্গে। উনি খুব সুন্দর ছিলেন, বাবরা কাটা চুল ছিল, এতটুকু কান করা, খুব সুন্দর। উনি ওইটা আমার খুব মনে আছে, ওনার ছবিটা। আর উনি গান গাইছিল ওইখানে। আমাদের একটা কাছারি ঘর আছে শ্বশুরবাড়ির দরজা রাস্তার সাথে, ওইখানে বসে আমার হাতটা দেখাইল আমার ভাই জয়নালউদ্দিন। হাত নজরুলকে দেখার জন্য দিলেন, আর নজরুল তো ভালো হাত দেখতে পারতেন। সেটা আমি জানি না, কিন্তু আমার ভাই দিলেও দেখলো, বলতে দেখে বললো যে উনি রাজরানী হবে। রাজরানী হবে? জি। পরবর্তীকালে তো আপনি রাজরানী হনই। কোথায়? সলিমা খাতুন এখানে ফরিদ আহমদ খান সাহেব, খান বাহাদুর ফরিদ আহমদ চৌধুরীর বউ, স্ত্রী। ওনার হাত চেয়ে বলছিল যে ওনার বিয়ের সময় একটা ঐতিহাসিক ঘটনা ঘটবে যেটা চিরস্মরণীয় হয়ে থাকবে। বিয়ের দিনে এই রাত্রে এই অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল। জাতীয় কবির স্মৃতিধন্য কাট্টলির সে ঐতিহাসিক মাঠটি ধ্বংসের সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে প্রায়। আর কিছুদিন পরে এখানে যদি কেউ এই মাঠটি দেখতে আসেন তাহলে তিনি কিছুই খুঁজে পাবেন না, ইট রড লোহার জঞ্জাল ছাড়া। মহানগর চট্টগ্রাম থেকে ৩৫ কিলোমিটার দূরে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে সীতাকুণ্ড পাহাড়। আমি দাঁড়িয়ে আছি সেই সীতাকুণ্ড পাহাড়কে পেছনে নিয়ে। এই সীতাকুণ্ড পাহাড় জাতীয় কবির মহান স্মৃতিতে ধন্য। এই পাহাড় ধারণ করেছে জাতীয় কবির পদচিহ্ন। তার সাক্ষী হয়ে আছে কয়েকটি মূল্যবান আলোকচিত্র এবং হবিবুল্লাহ বাহারের স্মৃতিচারণ। এক একবার বেড়াতে যেতাম ঘোড়ায় চড়ে পাহাড়ে। কখনো পড়তেন তিনি আরবি পোশাক, কখনো বা ব্রিচেস। কাজী সাহেবকে নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়, জঙ্গল, হ্রদ, জলপ্রপাত, খাল, বিল, নদী চরে ঘুরে বেরিয়েছি সঙ্গে ছেলের দল। এত বড় বিদ্রোহী বীর, কিন্তু যোগকে তিনি বড় ভয় করতেন। একবার সীতাকুণ্ডের পাহাড়ে উঠে যোগের ভয়ে তিনি আর নামতে চান না। কয়েকজন মিলে কাঁধে করে তাকে নামাতে হয়েছে শেষ পর্যন্ত। সেই সীতাকুণ্ড পাহাড়ে বাংলাদেশ বন বিভাগ এখন প্রতিষ্ঠা করেছে বোটানিক্যাল গার্ডেন এবং ইকো পার্ক। কবি এই সীতাকুণ্ড পাহাড় চষে বেরিয়েছেন, বিভিন্ন সময় এসেছেন, ছবি তুলেছেন সহস্রধারা সুপ্তধারা জলপ্রপাতের পাশে, উপভোগ করেছেন নিসর্গের সৌন্দর্য, দেখতে গিয়েছেন চন্দ্রনাথের মন্দির। কবির সৃজন মানুষে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল সীতাকুণ্ড পাহাড়। পরবর্তীকালে তিনি যখন সাপুড়ে ছবির জন্য গান লেখেন, আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই, তখন তা যেন সীতাকুণ্ড পাহাড়কে মনে করেই। আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই, আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই, ওই পাহাড়ের ঝর্ণায় আমি, ওই পাহাড়ের ঝর্ণায় আমি, ঘরে নাহি
পাহাড় ঘুমায় মহানগর চট্টগ্রাম থেকে হাটহাজারী যাওয়ার পথে মূল সড়ক থেকে ইটের খোয়া বেছানো পথ দিয়ে খানিকটা ভেতরে এগুলেই ফতেহাবাদ গ্রাম। এই ফতেহাবাদ গ্রাম আমাদের সাহিত্যে বিখ্যাত হয়েছে দুটি কারণে। এই গ্রাম জাতীয় কবির স্মৃতিধন্য এবং এই গ্রামেই সুবিখ্যাত আলম পরিবারের বাস। আমি দাঁড়িয়ে আছি আলম পরিবারের বাড়ির সামনে। আমাদের জাতীয় কবির জীবনে বেশ খানিকটা জায়গা জুড়ে আছে এই আলম পরিবার। এই পরিবারের শামসুল আলম, মাহবুবুল আলম, দিদারুল আলম এবং অহিদুল আলম ছিলেন জাতীয় কবির একান্ত অনুরক্ত এবং তাদের জন্যই এই গ্রামে কবির আসা। কবিকে চট্টগ্রাম শহর থেকে ট্যাক্সি করে এই বাড়িতে নিয়ে এসেছিলেন দিদারুল আলম, সেটা 1929 সালের 26শে জানুয়ারি। এরপরে কবি আরও একবার এই বাড়িতে এসেছিলেন, সেটা 1932 সালের 5ই মে। এই বাড়িতে কবির জন্য আয়োজন করা হয়েছিল একটা বড় সম্বর্ধনার। সেই সম্বর্ধনার সবাই কবিকে দেয়া হয়েছিল একটি মানপত্র, যে মানপত্র রচনা করেছিলেন দিদারুল আলম। কবি এখানে অগণিত মানুষের সামনে তার গান, তার কবিতা আবৃত্তি করে শুনিয়েছিলেন। আমরা সেই বিখ্যাত আলমদের জ্যেষ্ঠ ভ্রাতা শামসুল আলমের পুত্র আনোয়ারুল আলমের সঙ্গে কথা বলছি। উনি যখন আসছেন তখন আমার মা চা বানাবার জন্য ব্যস্ত থাকতেন। আমার দাদি ও পানটা একটু বেশি খেতেন আর চাটা বেশি খেতেন। এগুলো শুনছি আর কি আমার মায়ের বা চাচাদের কাছে। ফতেহাবাদের আলম পরিবারের বাড়ির সামনেই চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে একটি স্মৃতি ফলক স্থাপিত হয়েছে। চট্টগ্রাম থেকে রাঙামাটি যাওয়ার পথে 30 কিলোমিটার দূরে রাউজান উপজেলার জলিলনগর। এই জলিলনগর থেকে দেওয়া হাজিপাড়ায় প্রবেশের রাস্তা। এই হাজিপাড়ার ঐতিহাসিক হাজিবাড়ির সঙ্গে অন্তরঙ্গভাবে জড়িয়ে আছে জাতীয় কবির স্মৃতি। 1932 সালের 6 এবং 7ই মে 2 দিন 3 রাত এই বাড়িতে কাটিয়ে গেছেন আমাদের জাতীয় কবি। রাউজান থানার 2 দিনব্যাপী তরুণ কনফারেন্স এবং শিক্ষা সম্মেলন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রাউজানে এসেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং সেই আশায় ছিল তার চট্টগ্রামে সর্বশেষ সফর। এই পুরো প্রক্রিয়ার একটি জাতীয় কমিটি তো ছিলই, তবে মূল উদ্যোক্তা ছিলেন জনাব নুরুল আফসার চৌধুরী, নুরুল হুদা চৌধুরী এবং এই হাজিবাড়ির অলি মিয়া চৌধুরী এবং আমন মিয়া চৌধুরী। এখনও তাদের বংশধররা এই হাজিবাড়িতে বসবাস করছেন। কবির স্মৃতি বিজড়িত হাজিবাড়ির সেই শতাব্দী প্রাচীন কাচারি ঘরটি এই সেদিনও ছিল, গত বছর এটা বিধ্বস্ত হয়ে যায়। এই যে এখন যেখানে আপনারা দেখছেন শিমলতা গাছটা, সেটা নানান ধরনের জিনিসপত্র, এই জায়গাটাতেই ছিল সেই ঐতিহাসিক কাচারি ঘর, যে ঘরে 2 দিন 3 রাত কাটিয়ে গেছেন আমাদের জাতীয় কবি। হাজিবাড়ির উত্তর দিকে রায়মঙ্গল দিঘির পূর্ব পারে, যেখানে আমার পেছনে আপনারা দেখছেন বিভিন্ন মানুষের বাড়িঘর, এইখানে ছিল একটা খুব বড় খোলা মাঠ। সেই মাঠে এই সম্মেলনের জন্য তৈরি হয়েছিল বিশাল বড় প্যান্ডেল। শুধু চট্টগ্রাম নয়, দূর দূরান্ত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেদিন ছুটে এসেছিলেন কবিকে এক নজর দেখবার জন্য। ভিড় সামলানোর জন্য শেষ পর্যন্ত উদ্যোক্তারা টিকিট কেটে কবি দর্শনের ব্যবস্থা নিতে বাধ্য হন। অর্থাৎ 4 আনা, 5 আনা, 8 আনা এবং 5 টাকা হারে টিকিট ফি নির্ধারিত হয় এবং কবিকে দেখতে হলে, অনুষ্ঠানে অংশ নিতে হলে টিকিট কেটেই সবাইকে ঢুকতে হবে। আমাদের সাহিত্যের ইতিহাসে হয়তো সেটাই প্রথম টিকিট কেটে কবি দর্শনের ঘটনা। 2 দিনের এই সম্মেলনের প্রথম দিনের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন চট্টগ্রামের তৎকালীন বিভাগীয় কমিশনার খান বাহাদুর আব্দুল মোমেন, আর দ্বিতীয় দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন আব্দুল করিম সাহিত্য বিশারদ। 2 দিনেরই
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ এনামুল হক। বক্তা ছিলেন হাবিবুল্লাহ বাহার, মাহবুবুল আলম, আবুল ফজল, নাজির আহমেদ চৌধুরীর মতো ব্যক্তিরা। এই দুদিনের সভায় অসংখ্য গান, কবিতা কবি গেয়েছেন, আবৃত্তি করেছেন। বিশেষ করে তার সাম্যবাদী এবং তার চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল আজও যেন রাউজানের প্রান্তরে প্রান্তরে প্রতিধ্বনি করে ফেরে। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, তরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, তরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল 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 চল। রাউজানের দুদিনব্যাপী এই সম্মেলনকে সফল করবার জন্য নিয়োগ করা হয়েছিল 100 জনের মতো স্বেচ্ছাসেবক। তাদেরই একজন ছিলেন আব্দুল কুদ্দুস মাস্টার। নজরুল ইসলামকে দেখাশোনা করার দায়িত্ব আমি ছিলাম। খুব অন্তঃখোলা লোক ছিল তিনি। অট্ট হাসি তার এখনও আমার স্মরণে আছে। হাসিটা এমন ছিল যেমন সাত ফাটাই বেঁচেছে, এরকম হাসি হাসতেন। হাসি এরকম ছিল, ভাই কুদ্দুস মাস্টার তুমি আমার জন্য আনো, চা না আনো, পান আনো, পান আর চা। আমি দুইটাই খাই, পান আর চা, এই দুটো আমার প্রিয় খাদ্য। উনি আমাকে বলতেন, যে কোনো সময় চা নিতাম তখনই খেয়ে ফেলতেন। আর মুখে পান আছে, গান গাইতেছে, মুখে পান আছে তার, গান গাইতেছেন। আমি 2 দিন 2 রাত তার পাহারায় ছিলাম। ঘরের পাশে একটা কামরায় অনেক জায়গায় পাশে আমি শুতাম, ওই পাশে উনি শুতেন। রাউজানে কবির স্মৃতি রক্ষার জন্য এখন এগিয়ে এসেছেন চৌধুরী পরিবারের লোকজনেরা, স্থানীয় জনসাধারণ এবং জেলা প্রশাসন। তাদেরই উদ্যোগে হাজীবাড়ি প্রবেশের মুখেই এখন একটি স্মৃতিফলক লাগানো হয়েছে এবং দেওয়া হাজীপাড়া যে প্রাথমিক বিদ্যালয় তার পাশেই প্রতিষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পাবলিক লাইব্রেরি। আর প্রত্যক্ষ নজরুল স্মৃতি বলতে যা বোঝায় তার চিহ্ন এখন মাত্র আছে একটি, সেটি হলো এই শতাব্দী প্রাচীন আম গাছটি। জাতীয় কবি স্মৃতিধন্য হাজীবাড়ির সেই পুকুর ঘাটে বসে আমরা কথা বলছি হাজীবাড়ির বর্তমান বংশধরদের সঙ্গে। বর্তমান বংশধরদের মধ্যে মাত্র একজন মানুষ আছেন আমাদের মাঝখানে যিনি জাতীয় কবিকে দেখেছিলেন। তিনি হলেন সেদিনের দুলা মিয়া চৌধুরী সাহেবের 12 বছরের পুত্র, আজকে দৈনিক পূর্বকোণের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউসুফ চৌধুরী। তার সঙ্গে আমরা কথা বলছি। জনাব চৌধুরী, নজরুল আমাদের সেই বাড়ির ওখানে ছিল। আমরা তো তখন ছোট, ওখানে কাছে মনে হয় কাছে যেতে দিতেন না আমাদের। আমরা দেখছি ওই ঘরের সামনে আমাদের একটা বাগান বাড়ি ছিল। সেই বাগান বাড়িতে এই যে চেয়ারে বসে উনি কোন 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 করতে গান করতেন। আমি নজরুলকে দেখেছি খাবার টেবিলে বসে খাবার, তখন তো টেবিল ছিল না, তখন উনি ওই ফরাসে বসে আপনার ওখানে খানা খেয়েছিল, আপনি দেখেছি। বিশেষ করে আমার বন্ধু আব্দুল কুদ্দুস মাস্টার ওনার সঙ্গে সঙ্গে থাকতো। সে নজরুলের সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছে এবং সে লেখার মধ্যেও তার অনেক কিছু প্রকাশ করেছে। সে দুদিনের রাউজান সফরের শেষ দিনে সাত্তারঘাট হয়ে চট্টগ্রাম যাওয়ার পথে গহিরার মানুষরা পথ রোধ করে দাঁড়ায় কবির। তাদের দাবির মুখে গহিরা স্কুল ময়দানে তাৎক্ষণিকভাবে আয়োজিত এক সংবর্ধনা সভায় অংশ নেন জাতীয় কবি। করেন বক্তৃতা, গেয়ে শোনান তাঁর কালজয়ী সঙ্গীত কান্ডারি হুঁশিয়ার। হাটহাজারী
এবং রাউজান উপজেলার মাঝ দিয়ে বয়ে যাওয়া হালদা নদীর কিনারে সত্তার ঘাট থেকে বলছি। রাউজান থেকে ফেরার পথে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই ঘাট থেকে নৌপথে চট্টগ্রাম গমন করেছিলেন। চট্টগ্রামের নজরুল এবং নজরুলের চট্টগ্রাম মানেই পাহাড়, সমুদ্র, কর্ণফুলী নদী, সভা সংবর্ধনা, আনন্দ আবৃত্তি, গান, কবিতা আর সাম্পান মাঝি, কিন্তু সবচেয়ে বেশি আজিজ মঞ্জিল। 1926 এবং 1929 সালে পরপর দুবার এই আজিজ মঞ্জিলে বেশ কিছুদিন কাটিয়ে যান কবি, আর বাংলা সাহিত্যে যোজিত হয় এক সোনালী অধ্যায়। খান বাহাদুর আব্দুল আজিজের সেই আজিজ মঞ্জিল আজ কোথায়? জাতীয় কবি স্মৃতিধন্য হবিবুল্লাহ বাহার, শামসুন নাহার মাহমুদের সেই ঐতিহাসিক বাড়িটি কোথায়? কোথায় সেই বাতায়ন পাশে গুবাক তরুর সারি, সিন্ধু হিন্দোলের বিরহী ঢেউ যে বাড়ির মমতাময় আঙিনায় বারবার আছড়ে পড়েছে? কোথায় সেই বাড়ি, যে বাড়ির আদরের ভাই বোনকে অমর কাব্য সিন্ধু হিন্দোল উৎসর্গ করে কবি লেখেন, কে তোমাদের ভালো, বাহার আনো গুলশানে গুল, নাহার আনো আলো। কোথায় সেই তামাকু মন্ডি, কোথায় সেই আজিজ মঞ্জিল, কোথায় কোথায়? তামাকুমন্ডি লেনের শেষ ভগ্নাংশের ভেতর দিয়ে, সারি সারি দোকানপাটের ভেতর দিয়ে এসে আমি যে স্থানটা এসে দাঁড়িয়েছি, এখানেই ছিল সেই ঐতিহাসিক আজিজ মঞ্জিল। আজ বুঝবার চেনবার কোনো উপায় নেই। আমাদের অবিমিশ্বকারিতার ফলে এই ঐতিহাসিক স্থাপনাটি কালের ধুলায় বিলীন হয়ে গেছে। যে বাড়িটি ছিল চট্টগ্রামের সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র, যে বাড়ি হতে পারত নজরুল তীর্থ, সে স্থানে এখন গড়ে উঠেছে মোহাম্মদী প্লাজা, আজিজ মার্কেট, বাহার মার্কেট। এখন কেবল দোকান, দোকান আর দোকান। রূপের কাল শেষ হয়ে গেছে। এখন এসেছে রূপে আর কাল। এখন কবিতা নয়, এখন কেবল কোলাহল। দিবসে পড়িছ রৌদ্রের দাহে, নিশীতে ভিজিছ হিমে, কাঁদিবারও নাই শকতি, মৃত্যু আফিমে পড়েছ ঝিমে। তোমার দুঃখ তোমারই যদি বন্ধু ব্যথা না হানে, কি হবে রিক্ত চিত্ত ভরিয়া আমার ব্যথার দানে। এই আজিজ মঞ্জিলের সন্ধানে এসে আমরা দেখা পেলাম খান বাহাদুর আব্দুল আজিজের বংশধর শাহনওয়াজ খালেদ রাজুর। ভাই রাজু, এই যে আজিজ মঞ্জিল, এটা রক্ষা করা গেল না কেন? আসলে 1985 সালেই আজিজ মঞ্জিল ভেঙে সেখানে মোহাম্মদী প্লাজা নামক একটি মার্কেট হয়েছে। সেটা সংরক্ষণের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন উদ্যোগ নিয়েছে, আমাদের সামনেই সেটা আমরা দেখেছি, কিন্তু পরবর্তীতে আর কোনো উদ্যোগ আমরা দেখি নাই। আসলে আজিজ মঞ্জিল সংরক্ষণ করা আমাদের চট্টগ্রামের প্রয়োজনই উচিত ছিল, কিন্তু কেন হলো না সেটা বুঝতে পারতেছি না। ধ্বংস হয়ে গেছে ঐতিহ্যবাহী আজিজ মঞ্জিল, রুদ্ধ হয়ে গেছে বাংলার কবিতার উজ্জ্বলতম এক বাতায়ন। 1929 সালে বেগম শামসুন নাহার মাহমুদকে এক চিঠিতে কবি লিখেছিলেন, আমার বন্ধু সিন্ধু, কর্ণফুলী খবর তো তুমি দিতে পারবে না, তবে গুবাকতুরু শাড়ির খবর নিশ্চয়ই দিতে পারবে। ওরা যেন কত শুকিয়ে গেছে, ওদের আখি পল্লবে হয়তো আজকাল একটু অতিরিক্ত শিশির ঝরে, বাতাসে হয়তো একটু বেশি করে শ্বাস ফেলে। মনের চোখে ওদের আমি দেখি আর কেমন যেন ব্যাকুল হয়ে উঠি। কবির ব্যাকুলতার কানা করে মূল্য দেওয়া হয়নি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারা দিনমান, কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুড়িব একাকী, গন্ধ বিধুর ধূপ। কেমনে রাখি আঁকি বাড়ি যাবিয়া, কেমনে রাখি আঁকি বাড়ি যাবিয়া, প্রাত
নিশীথে পাপিয়া প্রাতে কোকিল কাঁদে নিশীথে পাপিয়া কেমনে রাখি আঁকি বাড়ি চাপিয়া কেমনে নষ্ট হয়ে গেছে অনেক কিছু, তারপরও জেগে আছে আজও অনেক স্মৃতি। অত্যন্ত আনন্দের কথা, গৌরবের কথা, দেরিতে হলেও জাতীয় কবি স্মৃতি রক্ষার জন্য এগিয়ে এসেছে বীর চট্টগ্রাম। শহরের প্রাণকেন্দ্রে কথিত ডিসি পাহাড়ের যে বাংলোতে কবি প্রথম রাত্রি যাপন করেছিলেন, সেটি না থাকলেও কবির আগমনের ৭৯ বছর পরে সেই ডিসি হিলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছে নজরুল স্কয়ার। ডিসি হিল এখন থেকে পরিচিত হবে নজরুল স্কয়ার নামে। অপূর্ব সুন্দর নৈসর্গিক পরিবেশে স্থাপত্য এবং বৃক্ষের সমবিবাহারে গড়ে উঠেছে এই নজরুল স্কয়ার। একদিকে খোলা মঞ্চ, অন্যদিকে পাহাড়ের কোলে কোলে দর্শকদের গ্যালারি। ইট পাথর বৃক্ষে সবুজে এই যে মনোরম নজরুল স্কয়ার, তার স্থানে স্থানে বসানো হয়েছে কবির মুরাল চিত্র, উৎকীর্ণ হয়েছে চট্টগ্রাম কেন্দ্রিক বা চট্টগ্রামে বসে লেখা কবির বিভিন্ন কবিতা। বহু বাঞ্ছিত, বহু প্রত্যাশিত নজরুল স্কয়ার প্রতিষ্ঠার ভেতর দিয়ে চট্টগ্রামের ইতিহাসে সূচিত হয়েছে এক নতুন যুগের। এই কর্মতৎপরতার ধারাবাহিকতাকে বহমান রাখা এবং বেগবান করা এখন সময়ের দাবি। এভাবে জাতীয় কবির স্মৃতি বিজড়িত প্রতিটি স্থান, স্থাপনা এবং প্রতিষ্ঠানকে যদি আমরা সংরক্ষণের আওতায় নিয়ে আসতে পারি, তাহলে সে হবে একটা খুব বড় ধরনের কাজ। জাতীয় কবিকে বিরহের স্বর্গলোকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা, সবচেয়ে নিবিড় ভূমিকা পালন করেছিল যে মহামহিম সমুদ্র, সেই সমুদ্র বঙ্গোপসাগরের তীর থেকে বলছি। এই সমুদ্রের অনন্য সৌন্দর্যমণ্ডিত যে সৈকতে বসে কবি রচনা করেছিলেন তার অবিনাশী পংক্তিমালা। হে সিন্ধু বন্ধু মোর, হে চির বিরোহী, হে অতৃপ্ত রহি রহি কোন বেদনায় উদ্বেলিয়া ওঠো তুমি কানায় কানায়। কি কথা শোনাতে চাও, কারে কি কহিবে বন্ধু তুমি? প্রতীক্ষায় চেয়ে আছে ঊর্ধ্বে নীলা, নিম্নে বেলাভূমি। কথা কও, কথা কও, হে দুরান্ত তব বুকে কেন এত ঢেউ জাগে, এত কলকল কিসের অশান্ত গর্জন? দিবা নাই রাত্রি নাই অনন্ত ক্রন্দন। আমার সামনে আমাদের আবেগের, আনন্দের, বেদনার বঙ্গোপসাগর, জাতীয় কবির তৃষিত জলধি ক্ষুদিত বন্ধু। এই সমুদ্রে, এই পতেঙ্গা সমুদ্র সৈকতে সমুদ্রে সম্ভোগ করবার জন্য, সমুদ্রকে উপভোগ করবার জন্য, সমুদ্রের অনন্ত গর্জনের সঙ্গে মিশবার জন্য, সমুদ্রের অনন্ত আকুতির সঙ্গে নিজের আকুতিকে একাকার করবার জন্য কতবার জাতীয় কবি ছুটে এসেছেন কে জানে। হবিবুল্লাহ বাহার এবং তরুণ বন্ধুদের নিয়ে কতবার তিনি এই বঙ্গোপসাগরে অবগাহন করেছেন, কত দুপুর বিকেল তার এখানে কেটেছে কে জানে। তারই সাক্ষী হয়ে আছে ঐতিহাসিক এই সমস্ত আলোকচিত্র আর কবির অজর অমর অবিনাশী কাব্যগ্রন্থ সিন্ধু হিন্দোল চক্রবাক। প্রতিদিন সারা দেশ থেকে হাজার হাজার পর্যটক এখানে বেড়াতে আসেন। তারা কি জানেন পতেঙ্গার ইতিহাসের সবচেয়ে মূল্যবান সেই তথ্যটি? আপনার কাছে কি এমন কোনো তথ্য আছে যে এই সমুদ্র সৈকতে আমাদের জাতীয় কবি কখন এসেছিলেন বা আসেন নাই? সরি, আমার কাছে এমন কোনো তথ্য নেই। এই সমুদ্র সৈকত আসছে কিনা তথ্য নাই, আমি ঠিক বলতে পারবো না। না, এরকম আমার জানা নাই, ঠিক ঠিক বলতে পারবো না। আমাদের অনেকেই
অনেক তথ্য জানে না। এই না জানাটা কোনো দোষের নয়, কারণ জানানোর উদ্যোগ তো কখনো নেওয়া হয়নি। শহর চট্টগ্রাম থেকে যে সড়কটি বেড়িবাঁধ পার হয়ে সমুদ্র সৈকতে গিয়ে পড়েছে, সেই সড়ক ধরে বেড়িবাঁধের বটগাছের নিচে সম্পূর্ণ স্থানীয় উদ্যোগে কবির স্মৃতি ধরে রাখবার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে একটি স্মৃতিফলক, তবু চরণ চিহ্ন। যাদের নিরন্তর চেষ্টা এবং ভালোবাসার ফসল এই স্মৃতিফলক, এর একজন কবি মাহমুদুল হাসান নিজামী, অন্যজন আলহাজ সিরাজুল ইসলাম মাস্টার এবং আরেকজন গোলাম মাহমুদ ভুট্টো। এই নিসর্গ, এই সমুদ্র, এই বেলাভূমিকে কবি ভালোবেসেছিলেন। সে ভালোবাসা এতটাই গভীর, নিবিড় এবং আপনার ছিল যে শেষ পর্যন্ত তিনি চেয়েছিলেন কবি শেলীর মতো মৃত্যু। তিনি প্রার্থনা করেছিলেন এখানকার এই সিন্ধু জলেই তিনি যেন তার মৃত্যু দেবতার দেখা পান। হয়তো সে কারণেই বিদায় বেলায় ধ্বনিত হয় কবি কণ্ঠে এই আরতি, যখন প্রভাতে থাকিব না আমি এই সে নদীর তীরে, ক্লান্ত পাখায় উড়ে যাব দূর বিশ্বরণীর পারে, খুঁজিতে আমায় এই কিনারায় আসিবে যখন তুমি, খুঁজিবে সাগর মরু প্রান্তর গিরিদরি বনভূমি, তাহারই আশায় রেখে যাই প্রিয় ঝরা পালকের স্মৃতি, এই বালুচরে ব্যথিতের স্বরে আমার বিরহ গীতি। কবির সেই মহিমান্বিত বিরহ গীতি যেন আজও পতেঙ্গা সৈকতের বাতাসে বাতাসে মোচড় খেয়ে খেয়ে ফেরে। আর সেজন্যই অপার অসীম বেদনায় নীল হয়ে বারবার উপকূলে আশ্রে পড়ে বঙ্গোপসাগরের অনন্ত ক্রন্দন।